আমরা কিছু প্রশ্ন তোমাদের এখানে বোর্ডে লিখে দিয়েছি। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলোর উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা এখন হয়তো এতগুলো লিখতে পারবে না, উত্তরগুলো বলে দিচ্ছি, উত্তরগুলো লেখো, প্রশ্নগুলো পরে ভিডিও দেখে লিখে নিও, কেমন? আচ্ছা, আমরা দেখো প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে কি, দেখো যে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো মূলক অপসারিত হয় তাকে কি বলে? ডিঅ্যামাইনেশন। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডিঅ্যামাইনেশন, তাই তো? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে সরলতম অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ্লাইসিন। লিখেছ? প্রশ্নের উত্তরগুলো শুনে লিখে নাও, প্রশ্নগুলো বাড়ি গিয়ে লিখে তোমরা তো দেখে নেবে। আচ্ছা, দুধে প্রোটিন থাকে, 4 নম্বর প্রশ্ন, 3 নম্বরটা লেখা হয়নি। আচ্ছা, দুধে প্রোটিন 4 নম্বর লেখো, অ্যালবুমিন আর গ্লোবিউলিন। অ্যালবুমিন 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। 3 নম্বরটা নেই ওখানে, 3 নম্বর লেখাই হয়নি, আমি ভুলে লিখতে পারি, লিখে নিয়ে নাম্বারিং ভুলে গেছে। আচ্ছা, 5 দেখো, একটি সঞ্চিত প্রোটিনের নাম হচ্ছে গ্লুটোলিন। অ্যালবুমিন কি আমাদের দেহের মধ্যে থাকে না? তাও তো তার রক্তের মধ্যে থাকে, কিন্তু সঞ্চিত প্রোটিন তাকে কি বলছে? তাকে তো বলছে না। হ্যাঁ, রক্তের প্রোটিন, প্লাজমা প্রোটিন যদি বলা হয় তাহলে তো ফাইব্রিনোজেন, প্রথম মিন, এগুলোকে বলা হয়। তাহলে সঞ্চিত প্রোটিন গ্লুটোলিনকে বলছে, গ্লুটোলিন লিখবে। গ্লুটোলিন, লিন, লয়সি দন্তন্য, গয়লয় রস্যু, টয়কার, লয়সি দন্তন্য। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দেখো, কোন প্রোটিন গঠনের সময় আলফা হেলিক্স ও বিটা প্লিটেড সিট দেখা যায়? বলো তো কোনটা? এই 6 নম্বর প্রশ্নের উত্তরটা আলফা হেলিক্স আর বিটা প্লিটেড সিট, দুই রকম গঠন দেখা যায়। কোনটা? প্রোটিনের গৌণ গঠন, অর্থাৎ সেকেন্ডারি গঠনে এইটা দেখা যায়, আলফা হেলিক্স এবং বিটা প্লিটেড সিট। তাহলে 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গৌণ গঠন। 7 নম্বর প্রশ্ন দেখো, ট্রাইগ্লিসারাইড কি জাতীয় লিপিড? দেখো, 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সরল লিপিড। শর্করার 2টি কার্যকরী মূলকের নাম কি? একদম ঠিকই, অ্যালডিহাইড মূলক আর একটা হচ্ছে কিটোন মূলক। তার ভিত্তিতে আমরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে, অ্যালডিহাইড আমরা কি লিখেছিলাম? গ্লুকোজের গঠন লিখেছিলাম, আর আরেকটা কি লিখেছিলাম? গ্লুকোজের সঙ্গে আরেকটা কি লিখেছিলাম বলতো? ফ্রুক্টোজ। আর না, গ্লুকোজের সঙ্গে গ্ল্যাকটোজ। এটা হচ্ছে, এই দুটো হচ্ছে অ্যালডিহাইড, আর কিটোনটা কোনটা? ফ্রুক্টোজ। আচ্ছা, এবার আমরা তারপর দেখো 8 নম্বর, কোনটির জন্য অ্যামাইনো অ্যাসিডের ভিন্নতা ঘটে, মানে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড দেখা যায়? এটা হচ্ছে আর গ্রুপ, অর্থাৎ আর গ্রুপের পরিবর্তনের জন্য 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড দেখতে পাই আমরা। 9 নম্বর প্রশ্নের উত্তর দেখো, কোলেস্টেরল কোন গ্রুপের অন্তর্গত? স্টেরয়েড, কারেক্ট। 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে স্টেরয়েড হবে, কোলেস্টেরল স্টেরয়েড গ্রুপের অন্তর্গত। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, পামিটিক অ্যাসিড এবং অ্যারাকিডোনিক অ্যাসিডের মধ্যে কার্বন পরমাণু সংখ্যা? পামিটিক অ্যাসিডের মধ্যে কার্বন পরমাণু সংখ্যা হচ্ছে 16, আর অ্যারাকিডোনিক হচ্ছে 20। নিশ্চয়ই একদম খুব ভালো বলেছে। পামিটিক অ্যাসিড হচ্ছে CH3 CH2 হোল 14, তাই তো? COOH, অর্থাৎ 16 আর 32, কার্বন পরমাণু সংখ্যা 16, আর হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 32, আর অক্সিজেনের পরমাণু 2। এটা হচ্ছে পামিটিক, তাই তো? আর যখন আমি স্টিয়ারিক বলবো তখন হবে কত হবে? তখন হাইড্রোজেন পরমাণু সংখ্যা, কার্বন পরমাণু সংখ্যা কত হয়ে যাবে? সেটা প্রথমে তো ছিল 16, এটা হবে, প্রথমে ছিল 14, না ভুল হচ্ছে, প্রথমে ছিল
ছিল 16, এটা হবে 14, 16 হবে, তাই তো? না 18 হবে, 18। প্রথমে হবে 16, হ্যাঁ 16, তারপরে হবে 18, তারপর হবে 20। তার মানে অ্যারাকিডোনিক হবে 20, অ্যারাকিডোনিক হবে কত? 20 হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিএনএ নিউক্লিওটাইড যে বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে বলে ফসফোডাইস্টার বন্ধন। অর্থাৎ 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ফসফোডাইস্টার বন্ধন। ডিএনএ নিউক্লিওটাইড যে বন্ধন দ্বারা যুক্ত থাকে তার নাম কি? ফসফোডাইস্টার বন্ধন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করার কোন কার্বন পরমাণুতে অক্সিজেন থাকে না? 2 নম্বর কার্বন পরমাণুতে অক্সিজেন থাকে না, তাই তো? এই জন্য ডিঅক্সি, ল্যাক অফ অক্সিজেন, একটা অক্সিজেন থাকবে না। 2 নম্বর কার্বন পরমাণুতে অক্সিজেন থাকবে না। 12 নম্বর প্রশ্ন হয়ে গেল। 13 নম্বর দেখো, অ্যামাইনো অ্যাসিডগুলি কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে? পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে কি গঠন করে? পেপটাইড বন্ধনীটা কিরকম বলতে পারো কেউ? পেপটাইড বন্ধনীটা কেমন? সি এর সঙ্গে ডবল বন্ড দিয়ে একটা অক্সিজেন যুক্ত থাকে, হ্যাঁ তাই তো? আর তারপরে কি থাকে? নাইট্রোজেনের সঙ্গে এইচ যুক্ত থাকে, বলতে পারলেন না এটা? কার্বনের সঙ্গে কি থাকবে? কার্বনের সঙ্গে ডবল বন্ড দিয়ে অক্সিজেন, আর এন এর সঙ্গে এইচ যুক্ত থাকে। এটা হচ্ছে পেপটাইড বন্ধনী। শক্তি সঞ্চয়ের জন্য যকৃতে কোন কার্বোহাইড্রেট থাকে? গ্লাইকোজেন। এটা আমরা জানি যে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয় যখন রক্তে শর্করার পরিমাণ কমে যায়, একটা বিশেষ হরমোনের সাহায্যে, এটা আমরা জানি। আচ্ছা 15টা দেখো, এইটা দেখো রাসায়নিক সংকেতটি নাম কি? এখানে যদি 14 থাকতো তাহলে এটা হতো পামেটিক, 16 যখন আছে স্টিয়ারিক, আর 18 হলে হবে অ্যারাকিডোনিক। এই তিনটি কোন ফ্যাটি অ্যাসিড, কোন প্রকার ফ্যাটি অ্যাসিড বলতে পারো? সম্পৃক্ত না অসম্পৃক্ত? সম্পৃক্ত, তাই তো? অসম্পৃক্ত হলে কি হতো? কি দেখে বুঝতাম এখানে? এটা যে অসম্পৃক্ত নয়, কি করে বুঝলে তুমি? বন্ধন দেখে। অর্থাৎ এই যে COOH, এটা তো একটা মূলক, এই মূলকের আগে থাকা একটা বন্ধন আছে, কি কটা আছে তার? একটা, অর্থাৎ এটা সম্পৃক্ত। যদি অসম্পৃক্ত হতো তাহলে এখানে ডবল বন্ড দিয়ে যুক্ত থাকতো, অর্থাৎ কার্বন শৃঙ্খলে কার্বন পরমাণুগুলি একটা অথবা একাধিক দ্বি বন্ধন দ্বারা যুক্ত থাকবে। তাহলে দুটো বন্ধন থাকলে অসম্পৃক্ত, একটা বন্ধন থাকলে সম্পৃক্ত, তাহলে এটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। বুঝতে পেরেছি? আচ্ছা 23টি বেস পেয়ার, সব এটা তোমাদের এই বইতে নেই কিন্তু আরেকটা বইতে আছে। 23টি বেস পেয়ার সহ ডিএনএ দৈর্ঘ্য কত? এটা একটু লিখে নাও। দেখো ডিএনএ এর মোট দৈর্ঘ্য সমান সমান, এটা একটুখানি কষে নিতে হবে। ডিএনএ এর মোট দৈর্ঘ্য সমান সমান, দেখো মোট বেস পেয়ারের সংখ্যা ইনটু, এইটাকে লিখে নাও। ডিএনএ এর মোট দৈর্ঘ্য লিখেছো? ডিএনএ দৈর্ঘ্য সমান সমান মোট বেস পেয়ারের সংখ্যা গুণ ডিএনএ স্ট্যান্ড দুটির দূরত্ব। ডিএনএ স্ট্যান্ড দুটি মানে তন্তু দুটির দূরত্ব, মানে ডিএনএ যে স্ট্যান্ড থাকে তার দূরত্ব, মানে ব্যাসটা বলছে। ডিএনএ স্ট্যান্ড দুটির দূরত্ব, একে গুণ করো, সমান সমান লেখো 23 গুণ কত হবে বলো তো? স্ট্যান্ড দুটির দূরত্ব কত? 20 কেন? ডিএনএ বেস পেয়ার দুটির দূরত্ব, বেস পেয়ারের দুটির দূরত্ব, দুটো বেস পেয়ারের মধ্যে ভুল হলো, ব্যাসের নয়, দুটো বেস পেয়ারের দূরত্ব কত? কারেক্ট। দুটো বেস পেয়ার মানে কি? একটি সম্পূর্ণ পাকে, ডিএনএ একটি সম্পূর্ণ পাকে কত জোড়া নিউক্লিওটাইড থাকে? 10 জোড়া। প্রতি জোড়া নিউক্লিওটাইডের
দূরত্ব তাহলে কত? 3.4, কারণ একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য 34 আংস্ট্রম, তাহলে তার মধ্যে 10 জোড়া বেস পেয়ার থাকে, তার মানে প্রতি জোড়া বেস পেয়ারের দূরত্ব হচ্ছে 3.4। তাহলে ওইটা একটু ভালো করে লেখো। তাহলে কি লিখলাম? মোট বেস পেয়ারের সংখ্যা ইনটু দুটি বেস পেয়ারের মধ্যে দূরত্ব। একদম পরিষ্কার করে এটা লেখো, দুটি বেস পেয়ারের মধ্যে দূরত্ব, দুটি স্ট্যান্ডের দূরত্ব না লিখে দেখো দুটি বেস পেয়ারের দূরত্ব, তাহলে পরিষ্কার হবে। দুটি বেস পেয়ারের দূরত্ব দিয়ে গুণ করো, 23 ইন্টু 3.4 গুণ করে দেখো, সবাই গুণ করে দেখো তো কত হয়। একদম কারেক্ট হয়েছে। আংস্ট্রম দাও, এর মাথায় একটা গোল দাও, কারণ 3.4 আংস্ট্রম তো। তাহলে এই প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে মোট বেস পেয়ারের সংখ্যা, এগুলো কিন্তু আমি, এগুলো 12এও আছে, এগুলো আমি এখানে জাস্ট টাচ দিয়েছে, এখানে খুব বেশি ডিটেলস দেয়নি, যেটুকু দিয়ে যাবে সেইটুকু শেখাচ্ছি। এর অনেক বেশি কোডিং অঙ্ক আছে, মানে এগুলো আছে এরকম ধরনের, সেগুলো আমি এখানে শেখাচ্ছি না, কারণ খুব একটা প্রয়োজন হবে না। যেটুকু দুই একটা আছে সেগুলো একটু মুখস্থ রাখবে, আর পরবর্তী ক্ষেত্রে আরও বেশি করে আমরা জানবো, যখন তোমরা 12-এ পড়বে তখন আরও বেশি আছে। এখানে জাস্ট একটু টাচ দিয়েছে। তাহলে মোট বেস পেয়ারের সংখ্যা ইনটু দুটি বেস পেয়ারের মধ্যে দূরত্ব। তাহলে কি বুঝতে পেরেছো? ডিএনএ দৈর্ঘ্য। এবার দেখো 17 নম্বর, দেখো ডিএনএ অণুতে 120টি অ্যাডেনিন, 120টি গুয়ানিন আছে, নিউক্লিওটাইডের সংখ্যা কারেক্ট, খুব ভালো বলেছে। নিউক্লিওটাইড মানে কি? নিউক্লিওটাইড মানে আমরা জানি যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন, টোটাল যে যোগফল সেইগুলি হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড সমান সমান কি? এ, লিখে নাও এই অঙ্কটা, এ নিউক্লিওটাইড মানে কি? এ প্লাস জি প্লাস সি প্লাস টি, তাই তো? এবার তারপরে ধাপে দেখো এ মানে কত বলে দিয়েছে? আচ্ছা, এ মানে যদি 120 হয়, তাহলে এ কার সঙ্গে যুক্ত থাকে? থাইমিনের সঙ্গে যুক্ত থাকে, ইকুয়াল বলেই যুক্ত থাকে। তার মানে দেখো একটা কথা বলি, তোমাদের 4 গ্রাফের যে নিয়ম, সেই নিয়মে কি বলা হয়েছে? মোট পিউরিনের পার্সেন্টেজ ইকুয়াল টু মোট পিরিমিডিনের পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ অফ পিউরিন ইকুয়াল টু পার্সেন্টেজ অফ পিরিমিডিন। তাহলে পিউরিন দেশে কী কী থাকে? অ্যাডেনিন আর গুয়ানিন। তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে অ্যাডেনিন আর গুয়ানিনের পার্সেন্টেজ ইকুয়াল টু সি প্লাস জি, সি প্লাস টি এর পার্সেন্টেজ। কি বুঝতে পেরেছি? বুঝতে পারবি এটা? আচ্ছা আমি একটু দেখে দিচ্ছি, 4 গ্রাফের সূত্রকে লিখতে দিয়েছি, দিয়ে নিই। আচ্ছা দেখো, তার মানে এইটা একটু দেখো, আচ্ছা দিয়েছি, তাহলে লিখে মানে কি, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পিউরিনের পার্সেন্টেজ ইকুয়াল টু পিরিমিডিনের পার্সেন্টেজ। পিউরিনের মধ্যে কোন কোন নাইট্রোজেন বেস থাকে? অ্যাডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিনের মধ্যে কে থাকে? সাইটোসিন আর থাইমিন। বুঝতে পেরেছি কি? তাহলে পার্সেন্টেজ অফ পিউরিন সমান সমান পার্সেন্টেজ অফ পিরিমিডিন, এটা ইকুয়াল হবে। এটাই একদম সোজা। আর এটা তো 4 গ্রাফের সূত্র। আর ডিএনএ নিউক্লিওটাইডগুলো যখন যুক্ত হয়, মানে অ্যাডেনিন যখন যুক্ত হয়, তখন কার সঙ্গে যুক্ত হবে? থাইমিনের সঙ্গে। কটি হাইড্রোজেন বন্ধন দ্বারা? দুটি। তাহলে অ্যাডেনিন যুক্ত হচ্ছে, এটা কিন্তু তাহলে আমরা দুটো লকে এই অঙ্কগুলো করার সময় দুটো ল মনে রাখবো। একটা হচ্ছে 4 গ্রাফের সূত্র, আর একটা হচ্ছে নিউক্লিওটাইডগুলি যে বন্ধন দ্বারা যুক্ত হয়, কে কার সঙ্গে যুক্ত হয়? পিউরিন বলয়ের অ্যাডেনিন, পিরিমিডিন বলয়ের থাইমিনের সঙ্গে যুক্ত হয়। আবার পিউরিন বলয়ের গুয়ানিন, পিরিমিডিন বলয়ের সাইটোসিনের সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়। এটা কিন্তু ল, এটা 4 গ্রাফের সূত্র নয়, এটা কে কার সঙ্গে যুক্ত হয় সেইটা। অর্থাৎ নিউক্লিওটাইডগুলি কে কার সঙ্গে কীভাবে, নাইট্রোজেন বেসগুলি কীভাবে কার সঙ্গে যুক্ত হচ্ছে, এইটা হচ্ছে আমরা জানি। তাহলে দুটো লকে আমরা মনে রেখে করব। তাহলে অ্যাডেনিন সমান সমান, অ্যাডেনিন যদি 120 হয়, থাইমিন কত হবে? 120। আচ্ছা, গুয়ানিন যদি 120 হয়, তাহলে গুয়ানিন সাইটোসিনের সঙ্গে যুক্ত হয়, তাহলে সাইটোসিন কত হবে? 120।
এবার বসিয়ে দেবো, সবকটাকে যোগ করলে 480 হবে। আচ্ছা, এটা পেয়ে যাচ্ছি। এবার দেখো প্রোটিনের সেকেন্ডারি গঠন তৈরির সময় পলিপেপটাইড শৃঙ্খলগুলির মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তার নাম কি? হাইড্রোজেন বন্ধনী। অর্থাৎ 18 উত্তর হচ্ছে হাইড্রোজেন বন্ধনী। অর্থাৎ সেকেন্ডারি গঠন তৈরি হয় যখন প্রোটিনের, তখন হাইড্রোজেন বন্ধনী তৈরি হয়। 19 নম্বর দেখো, লিপিড অণুর অদ্রবণীয়তার কারণ কি? এইটা একটু মনে রাখবে, হাইড্রোফোবিক অবস্থান। অর্থাৎ হাইড্রোফোবিক অবস্থানের জন্য লিপিড অণু দ্রবণীয় অদ্রবণীয় হয়। হাইড্রোফোবিক, এই কথাটা লিখে রাখো। 20 নম্বর দেখো, ওয়াটসন ও ক্রিক এর মতবাদ অনুযায়ী ডিএনএ অণুর ব্যাস কত? 20 অ্যাংস্ট্রম। এই 20 নম্বর প্রশ্ন। একটা হচ্ছে ডিএনএ অণুর ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম, সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এটা আমরা জানলাম। 4 গ্রাফের সূত্রটি লেখো। 4 গ্রাফের সূত্রটি তুমি কিভাবে লিখবে? লিখবে এই যে পার্সেন্টেজ অফ পিউরিন, পার্সেন্টেজ অফ পিউরিন সমান সমান পার্সেন্টেজ অফ পিরিমিডিন। এইটুকু খালি মনে রাখবে, পিরিমিডিন। এবার দেখো এই পিউরিনের মধ্যে কে কে থাকে? অ্যাডেনিন আর গুয়ানিন। তার মানে এর পার্সেন্টেজ সমান সমান সাইটোসিন আর থাইমিন। এর পার্সেন্টেজ সমান, এইটাই বলি। পিউরিন মানে কোন কোন কে কে থাকে? পিউরিন মানে তো অ্যাডেনিন আর গুয়ানিন। এইটা হচ্ছে 4 গ্রাফের সূত্র। আর ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেসগুলি কার সঙ্গে যুক্ত থাকে? এটাও আমরা জানি যে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা, আবার সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ পিউরিন বলয়ের অ্যাডেনিন, পিরিমিডিন বলয়ের থাইমিনের সঙ্গে, আর পিউরিন বলয়ের গুয়ানিন, পিরিমিডিন বলয়ের সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে। এটা কিন্তু এই নিয়মের মধ্যে নয়। এটা হচ্ছে ডিএনএ অণু কে কার সঙ্গে যুক্ত থাকে। তাহলে দুটো ল আমরা মনে রেখে এই অঙ্কগুলো করব। এটা আজকের জন্য না, পরের জন্য। আচ্ছা, তারপরে দেখো, একটি সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিডের নাম কি? মিথিওনিন। কারেক্ট, খুব ভালো বলেছে। এবার এইগুলো দেখো, যেখানে একটা করে ষড়ভুজ আছে আর যেখানে 2টি ষড়ভুজ আছে তার আলাদা নাম আছে। একটা করে ষড়ভুজ যেখানে থাকে সেগুলোকে বলে পিরিমিডিন। 2টি করে একটা ষড়ভুজ এবং একটি পঞ্চভুজ থাকলে, 2টি বলয় থাকলে তাকে বলে পিউরিন। তাহলে এটাকে প্রথমে আমি পিউরিন বলবো, এবং পিউরিনের মধ্যে নিশ্চয়ই এই দুটোই আছে। পিরিমিডিন বলে সাইটোসিন, থাইমিন ডিএনএর মধ্যে আছে। ইউরাসিল আরএনএ হলে এর সঙ্গে আরেকটা যুক্ত হতো, তার নাম ইউরাসিল, তাই তো? তাহলে আমরা এই দিক থেকে আসি। এই দুটো হচ্ছে পিরিমিডিন। এই দুটি বলয়ের কি নাম? এই দুটির নাম হচ্ছে, এটা এই দুটি বলয় হচ্ছে পিরিমিডিন। এইটা দেখো ভালো করে পড়ি আমরা, তাহলে বুঝতে পারবো। দেখো 2 আর 4, এই দুই জায়গায় কি আছে? অক্সিজেন আছে। তাহলে 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পিরিমিডিন। 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পিরিমিডিন। এটা যার নাম তার সেটা হচ্ছে থাইমিন। অর্থাৎ থাইমিনের রাসায়নিক নাম। এটা হচ্ছে থাইমিনের গঠন। সবাই বুঝতে পেরেছি? 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পিরিমিডিন। ছবিটা নিশ্চয়ই দেখছো। এটা হচ্ছে তোমাকে এরকম ছবি দেবে, এরকম থেকে এখানে নিচে অনেকগুলো অপশন থাকবে, কোনটা এখানে লিখতে হবে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা কার? এটা এই ছবিটা কার? থাইমিনের। পরেরটা দেখো, 2 এই 2 অক্সি, এটা 4 অ্যামাইনো, এটা পিরিমিডিন, তাই তো? তাহলে এটা কার নাম? এটার নাম হচ্ছে সাইটোসিন। কি বুঝতে পেরেছি? তাহলে আমরা আরেকটা আছে পিরিমিডিনের মধ্যে, সেটা হচ্ছে ইউরাসিল। ইউরাসিল হলে কি হতো? 2,4 ডাইঅক্সি পিরিমিডিন। সেখানে হতো 2 আর 4, এটা হতো না, 5 মিথাইলটা হতো না। তাহলে 2 আর 4 ডাইঅক্সি পিরিমিডিন হতো ইউরাসিল। তাহলে এইরকম 3টে ছবি আছে। পিরিমিডিনের 3টে গঠন আছে আর পিউরিনের 2টি আছে। এবার দেখো এই যে গঠনটা, এই গঠনটা দেখো, এটা হচ্ছে পিউরিন বলয়। এবার এটা দেখো
এখানে দুটি আছে, একটা হচ্ছে অ্যাডেনিন, একটা গুয়ানিন। এর মধ্যে তোমাকে তাহলে ভাবতে হবে প্রথমে অ্যাডেনিন না গুয়ানিন। এবার দেখো এইখান থেকে যদি আমরা দেখি, এখানে দেখো 2 অক্সি, এই 6 অক্সি, আর এখানে হচ্ছে 2 অ্যামাইনো। তাহলে 2 অ্যামাইনো 6 অক্সি, এটা নিশ্চয়ই আমরা জানি যে এটা পিউরিন বলে। তাহলে 2 অ্যামাইনো 6 অক্সি, এটা বলেই ফেলেছে 2 অক্সি 6 অক্স 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন। এটার নাম হচ্ছে কার? গুয়ানিনের নাম। তাহলে নিশ্চয়ই এই গঠনটা দেখলে আমরা গুয়ানিনের ছবি। আমার কিন্তু প্রশ্ন রেডি হয়ে গেছে এবং অনেক ছবি আছে তোমাদের বইয়ে যেগুলো আছে তার সঙ্গেও আমি মানে ওইগুলো বাদ দিয়েও আমি অনেক ছবি আমি দিয়েছি। আমি কিন্তু পরের দিন চেষ্টা করবো পরীক্ষাটা নেওয়ার। আচ্ছা, আমরা এটা মুছে দেবো। আজকে আমি প্রথমে শুরু করব, যেটা শুরু করব এটা মুছে দেবো কি? আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো বলে দিয়েছি, বাড়ি গিয়ে এই প্রশ্নগুলো লিখবে এবং উত্তরগুলো লিখবে, একটু প্র্যাকটিস হবে তাহলে। আচ্ছা, আমরা একদম প্রথম থেকে শুরু, এখানে একটু বাদ আছে, আমরা এখান থেকে শুরু করব। প্রথমে আমরা আরএনএ দিয়ে শুরু করি। আরএনএ অনেকটা বাদ আছে। আরএনএ কাকে বলে? দেখো আরএনএ একটু তাড়াতাড়ি লিখবে। আরএনএ কাকে বলে? আমি খুব সংক্ষেপে লেখাবো। দেখো ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তৈরি হয়। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে, সেন্ট্রাল ডগমার মধ্যে লেখা আছে ট্রান্সক্রিপশন, নিশ্চয়ই জানো। পদ্ধতিতে উৎপন্ন একতন্ত্রী পলিনিউক্লিওটাইড যা কি নিয়ে গঠিত? রাইবোজ শর্করা। রাইবোজ শর্করা, ডিঅক্সি রাইবোজ শর্করা ডিএনএ বলে হতো। রাইবোজ শর্করা নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত। আর কি কি নিয়ে গঠিত? ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত। এবার দেখো আরএনএ এর প্রকারভেদ। আরএনএ এর প্রকারভেদ গুলি লেখো। আমরা আরএনএ হচ্ছে 2 প্রকার। আরএনএ 2 প্রকার, যথা এক হচ্ছে জেনেটিক আরএনএ। এই জেনেটিক আরএনএ মানে আরএনএ যুক্ত ভাইরাস, যাদের আরএনএ যুক্ত ভাইরাসে আরএনএ জেনেটিক উপাদান হিসেবে কাজ করে। আরএনএ জেনেটিক উপাদান হিসাবে কাজ করে। একে রিট্রোভাইরাস বলে। একে কি বলে? রিট্রোভাইরাস।
এবার দেখো 2 নম্বর হচ্ছে নন জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএ এইটা খুব ইম্পর্টেন্ট। নন জেনেটিক আরএনএ এটি কিন্তু এটি 3 প্রকার। এইটা আমরা খুব ভালো করে দেখব, আজকে শুধু নয়, 12-এ সমস্ত জেনেটিক্সের চ্যাপ্টার এই আরএনএ আর ডিএনএর উপরে নির্ভরশীল। বিরাট চ্যাপ্টার এখান থেকে আছে, আমরা এটাকে খুব ভালো করে পড়ব। এখানে হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ বা মেসেঞ্জার মানে দূত। মেসেঞ্জার আরএনএ। 2 নম্বর হচ্ছে আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। আর 3 হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। তাহলে নন জেনেটিক আরএনএ কয় প্রকার? 3 প্রকার। আজকে আমরা প্রথমে এমআরএনএ কাকে বলে এবং এর গঠন, এমআরএনএ কাকে বলে, এমআরএনএ কোথা থেকে উৎপন্ন হয় দেখো। একটুখানি আমি লেখার আগে একটুখানি বুঝিয়ে দিই, পরবর্তী ক্ষেত্রে অনেক দরকার হবে। ডিএনএ ডবল স্ট্র্যান্ড। এই ডিএনএ থেকে একটা স্ট্র্যান্ড থেকে এই এমআরএনএ তৈরি হয়। ধরো এখান থেকে এমআরএনএ তৈরি হয়ে গেছে। এবার যে স্ট্র্যান্ড থেকে এই এমআরএনএ তৈরি হয় সেই স্ট্র্যান্ডকে বলা হয় নন কোডিং। আর যেখান থেকে তৈরি হয় না সেটাকে বলা হয় কোডিং। কেন বলে? তার কারণটা হচ্ছে যে স্ট্র্যান্ড থেকে ডিএনএ তৈরি হয় সেই স্ট্র্যান্ডে এখানে যে কোডনগুলো থাকে অর্থাৎ নাইট্রোজেন বেসগুলো, তার পরিপূরক বেস এখানে তৈরি হয় যেমন, এবং তার অ্যান্টিকোডনগুলো থাকে এখানে। অর্থাৎ এখানে যদি, অর্থাৎ কী করে বুঝবো, এখানে যদি এ থাকে তাহলে এমআরএনএ এখানে হবে ইউ, এখানে যদি সি থাকে এখানে হবে জি, অর্থাৎ অ্যান্টিকোডনগুলো এখানে থাকে। আমরা এটাকে পরবর্তীকালে আরও বেশি করে বুঝবো। অর্থাৎ যে স্ট্যান্ড থেকে তৈরি হয় সেই স্ট্যান্ডকে বলা হয় টেমপ্লেট বা ছাঁচ, অর্থাৎ ছাঁচ থেকেই তৈরি হচ্ছে, অর্থাৎ ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড থেকে তৈরি হয়। এইটুকু আমরা আগে জেনে রাখি। ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড থেকে, টেমপ্লেট এটা পরবর্তীকালে আরও আমরা খুব ভালো করে বুঝবো। এখানে ডিএনএ টেমপ্লেট, টেমপ্লেট মানে টেমপ্লেট স্ট্যান্ড, ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড থেকে উৎপন্ন হয়ে, ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড থেকে উৎপন্ন হয়ে যে আরএনএ প্রোটিন সংশ্লেষের বার্তাকে, প্রোটিন সংশ্লেষের বার্তা, এই বার্তাকে কোথায় নিয়ে আসে? সাইটোপ্লাজমে বহন করে আনে। সাইটোপ্লাজমে বহন করে আনে, তাকে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ বলে। মেসেঞ্জার আরএনএ। আমরা একটা এমআরএনএ গঠন দেখব এবং এখানে ছবি দিয়ে তোমাকে বলতে পারে কোনটা কোন অংশ। আমরা একটা এমআরএনএ উপরের দিকটা মুছে দিই। এমআরএনএর গঠন,
এমআরএনএ এর গঠনটা আমরা দেখবো। এবার 4 নম্বর প্রশ্নের উত্তর দেখো। এমআরএনএ এর গঠন দেখাও। এমআরএনএ আমি প্রত্যেকটা অংশ একটু দেখিয়ে দেবো, তোমরা একটু ছবি আঁকবে, পেন দিয়ে আঁকলেও কোনো অসুবিধা নেই। দেখো এটা দুটো প্রান্ত থাকে, একটা হচ্ছে 3 প্রাইম আর একটা হচ্ছে 5 প্রাইম। প্রথমে এই যে 5 প্রাইম প্রান্তে ডিএনএ এই প্রান্তে থাকে হচ্ছে, একে বলা হয় ক্যাপ অঞ্চল। একে কি বলে? সিএপি, ক্যাপ অঞ্চল বলে। এই ক্যাপ অঞ্চলে এখানে মিথাইল যুক্ত থাকে, মিথাইল যুক্ত থাকে। নেক্সট হচ্ছে 10 থেকে এখানে 100টি নিউক্লিওটাইড থাকে। এখানে লিখবো না, এইটাকে বলা হয় নন কোডিং। এখান থেকে লিখে রাখো নন কোডিং। এটা হচ্ছে নন কোডিং অঞ্চল। নন কোডিং অঞ্চল, এই অঞ্চলে এখান থেকে যেহেতু এমআরএনএ থেকে প্রোটিন সেন্ট্রাল ডগমাতে আমরা দেখেছি এমআরএনএ থেকে প্রোটিন সংশ্লেষ হয়েছে, এখান থেকে কিন্তু প্রোটিন সংশ্লেষ হয় না। এই অঞ্চলটা হচ্ছে ক্যাপ অঞ্চলের পরে। এই অঞ্চলে 10 থেকে 100টি নিউক্লিওটাইড যুক্ত অঞ্চল। 10 থেকে 100টি নিউক্লিওটাইড, 10 থেকে 100টি নিউক্লিওটাইড যুক্ত একটা অঞ্চল। এই অঞ্চলটাকে বলা হয় কি বলে? নন কোডিং। এখানে কিন্তু প্রোটিন সংশ্লেষ হয় না, প্রোটিন সংশ্লেষ হয় না, এখানে কিন্তু প্রোটিন সংশ্লেষ হবে না। নেক্সট হচ্ছে এখানে এটাকে বলা হয় ইনিশিয়েশন প্রোটিন বা প্রারম্ভিক কোডন। বাংলায় একে প্রারম্ভিক কোডন বলে। এই প্রারম্ভিক কোডনে একটা এখান থেকে বিক্রিয়া, প্রথমে সংশ্লেষটা শুরু হবে। এখানে একটা নাইট্রোজেন বেস যুক্ত থাকে, এটার নাম হচ্ছে AUG। এটা থাকে এখানে যুক্ত। এই AUG একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, যাকে কোড করে তার নাম হচ্ছে মিথিওনিন। মিথিওনিনকে কোড করে, অর্থাৎ ইনিশিয়েশন কোডন, যেখানে এই আরম্ভটা হবে প্রোটিনের সংশ্লেষ, সেইটাকে বলা হয় প্রারম্ভিক কোডন। এখানে AUG যুক্ত থাকে, একে বলে AUG হচ্ছে মিথিওনিনকে কোড করে, একটা অ্যামাইনো অ্যাসিড তাকে কোড করে। এবার তারপরে প্রারম্ভিক কোডনের পরে এইটা হচ্ছে একটা বিস্তৃত অঞ্চল থাকে, বড় অঞ্চল, অনেকটা জায়গা নিয়ে, এটাকে বলে কোডন অঞ্চল। এখানে এই যে কোডন অঞ্চল, এই কোডন অঞ্চলে যে নিউক্লিওটাইডগুলো থাকে, সেই নিউক্লিওটাইড 3টে কোডন নিয়ে 3টে নাইট্রোজেন বেস নিয়ে একটা কোডন হয়। যেমন এই যে 3টে নাইট্রোজেন বেস নিয়ে একটা কোডন, এরকম একটা কোডন, এখানে 3টে নাইট্রোজেন বেস আছে, একটা কোডন, এই একটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, আরেকটা কোডন আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। এইভাবে এই অঞ্চলের দৈর্ঘ্য যত বড় হবে, বিস্তৃত হবে, তত বেশি প্রোটিন সংশ্লেষ হতে পারবে। এই কোডন অঞ্চলের পরে একটা অঞ্চল থাকে, যে অঞ্চলটা যখন প্রোটিন সংশ্লেষ আর হবে না, তখন এখানে এই অঞ্চলটা বন্ধ হয়ে যায়। এই অঞ্চলটাকে বলা হয় সমাপ্তি কোডন বা টার্মিনেশন অঞ্চল, সমাপ্তি কোডন। একে বলে সমাপ্তি কোডন। কি করে এখানে বন্ধ হবে? এই সমাপ্তি কোডনে এখানে যখন প্রোটিন সংশ্লেষ করতে করতে এই জায়গায় এসে পৌঁছাবে, তখন তো আর অ্যামাইনো অ্যাসিড নেই, স্টপ করে দেবে। এখানে কি যুক্ত থাকে? UAA, এটা থাকবে UAG, এটা থাকবে UAG, আর UGA,
তাহলে স্টপ কোডনগুলো নাম কি কি? স্টপ কোডনের নাম হচ্ছে তিনটে, UAA, UAG, UGA তোমাকে দিতে পারে এর মধ্যে মিশিয়ে। স্টপ কোডনের নাম কি কি? বা সমাপ্তি কোডন, টার্মিনেশন কোডন, এটা একই নামে। এইবার দেখো টার্মিনেশন কোডনের পরে এখানে অনেকগুলো অ্যাডেনিন যুক্ত থাকে, একে পলিটেল এ বলে, পলিটেল এ। এখানে অনেকগুলো এরকম এ যুক্ত থাকে, একে পলিটেল এ বলে। এটা 3' প্রান্ত, অর্থাৎ এটা হচ্ছে mRNA এর গঠন। তাহলে এইটা যে ছবিটা তোমরা দেখবে, mRNA দুটো প্রান্ত আছে, একটা 5', একটা হচ্ছে 3'। 5' প্রান্তের প্রথমেই ক্যাপ অঞ্চল থাকে যেখানে মিথাইল যুক্ত থাকে, তারপরে ক্যাপ অঞ্চলের পরে 10 থেকে 100টি নিউক্লিওটাইড যুক্ত যে অঞ্চল, নন কোডিং অঞ্চল বলে, এখানে কিন্তু প্রোটিন সংশ্লেষ হয় না। তারপরে অঞ্চল হচ্ছে প্রারম্ভিক কোডন বা ইনিশিয়েশন কোডন থাকে। এখানে প্রথমে এখানে প্রোটিন সংশ্লেষ এখান থেকে শুরু হয়, একে বলা হয় ইনিশিয়েশন কোডন। AUG যুক্ত থাকে, একে AUG হচ্ছে মিথিওনিনকে কোড করে। কীভাবে tRNA এর সঙ্গে এগুলো যুক্ত হয় আমরা পরবর্তীকালে বুঝতে পারব। তারপরে থাকে কোডন অঞ্চল। এই কোডন অঞ্চলে কোডনগুলো থেকে যায় এবং কোডনগুলো নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করে এবং সেই অনুযায়ী প্রোটিন সংশ্লেষ শুরু হয়। এবং প্রোটিন সংশ্লেষ যত এগিয়ে যাবে, এটা এই দিক থেকে এরকমভাবে এগিয়ে আসবে, আস্তে 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 যখন এখানে এসে পৌঁছবে, তখন কিন্তু বন্ধ হয়ে যাবে। এখানে 3টে কোডন থাকে, স্টপ কোডন বলে। এই স্টপ কোডনগুলো কী কী মুখস্থ রাখবে? UAA, UAG আর UGA। এবং সমাপ্তি কোডনের পরে একটি দীর্ঘ এ অ্যাডেনিন যুক্ত থাকে, তাহলে পলিটেল এ বলে। এরকম ছবি দিয়ে তোমাকে বলতে পারে এখানে কি থাকবে, এইটুকু জিজ্ঞাসা করবে, খুব বেশি জিজ্ঞাসা এখানে করবে না। 11-এ এইটুকু জানলেই হবে। আমরা এইবার এই mRNA গঠন জানলাম, এবার আমরা tRNA, খুব ইম্পর্টেন্ট, আরও বেশি ইম্পর্টেন্ট। tRNA মানে tRNA এর একটা গঠন আছে যাকে লবঙ্গ পাতার গঠনের মতো বলে, ক্লোভার লিফ। আমরা তাহলে প্রথমে লেখো tRNA কাকে বলে, তারপরে প্রশ্ন লেখো tRNA কাকে বলে। ওই সঙ্গে লিখে রাখি আমরা tRNA এর ক্লোভার লিফ। ক্লোভার মানে কি? লবঙ্গ পাতা। লবঙ্গের যে পাতা তার মতো গঠন, ক্লোভার লিফ মডেল বর্ণনা করো। বর্ণনা তো করবো না, ছবিটা একটু বর্ণনা 12 যেখানে আছে সেখানে বর্ণনা করতে হবে, সেখানে তোমাকে অনেক শিখতে হবে। এরকম পুরো এখানে যা আছে ওখানে তাই আছে, আর একটু বেশি আছে। ওখানে আমরা তোমাদের যেটা 4th সেমিস্টার আছে 12-এ, সেখানে কিন্তু এই tRNA আছে এবং tRNA বর্ণনা তোমাকে মুখস্থ রাখতে হবে সেখানে। এখানে আমরা জানবো। আচ্ছা, আমরা প্রথমে tRNA কাকে বলে, tRNA বা ট্রান্সফার RNA কাকে বলে আমরা একটু লিখে নিই। দেখো tRNA হচ্ছে যে RNA কি করে, অ্যামাইনো যে RNA সাইটোপ্লাজমের অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার থেকে অ্যামাইনো অ্যাসিডকে বহন করে প্রোটিন সংশ্লেষের স্থানে নিয়ে যায়। এইবার
একে বলে ট্রান্সফার নিয়ে যায়, একে বলে কি, একে ট্রান্সফার আরএনএ বলে, একে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ বলে। তাহলে যে আরএনএ সাইটোপ্লাজমের অ্যামাইনো অ্যাসিড ভান্ডার থেকে অ্যামাইনো অ্যাসিডকে বহন করে প্রোটিন সংশ্লেষ যেখানে হবে সেখানে নিয়ে যাচ্ছে। টিআরএনএ এর ক্লোভার লিভ মডেল দেখো, আমরা বর্ণনা, এখানে আমি ছবি আঁকবো, ওইদিকে বর্ণনা করব। টিআরএনএ এর গঠনটা দেখো, টিআরএনএ আমরা জানি আরএনএ হচ্ছে একতন্ত্রী, তার একটা 3 প্রাইম একটা 5 প্রাইম প্রান্ত আছে, কিন্তু এই টিআরএনএ ভাঁজ সৃষ্টি হওয়ার জন্য কি হয়েছে, একটা বিশেষ আকৃতি ধারণ করেছে। এটা হচ্ছে লবঙ্গ পাতার মতো। এই গঠনটার নাম ক্লোভার লিভ। এমিল ফিশার বলে একজন বিজ্ঞানী, তিনি এই মডেলটার নাম ক্লোভার লিভ দিয়েছেন। এই গঠনের মধ্যে কি কি আছে, একদম সোজা যে স্ট্যান্ডগুলো আছে, একে বলে স্টেম, মানে বাহু। স্টেম মানে কি, বাহু। কটা বাহু আছে, 4টে বাহু। আর কি আছে, আর 3টে লুপ আছে, ব্যাস। 4টে বাহু, 3টে লুপ। এইবারে আমরা দেখাবো, দেখো টিআরএনএ এর গঠনটা আমরা বর্ণনার ওইদিকে লিখব। আগে আমরা একটু গঠনটা দেখিয়ে দিই। এই যে আমরা একটা গঠন এঁকেছি, এই গঠনটাই হচ্ছে এখানে এখানে ডবল বন্ড দিলে ভালো হতো। ডবল বন্ড মানে হচ্ছে এইখান থেকে পাশ থেকে এরকম করে দিলে, আর সময় আমার লাগবে, করেও দিতে পারি আমি, কিন্তু আমার দরকার নেই, এইটুকু গঠন জানলেই হবে। এবার দেখো এর দুটো প্রান্ত আছে, এই প্রান্তটাকে বলে 3 প্রাইম, এই প্রান্তটাকে বলে 5 প্রাইম। এবার তাহলে এটা তো একতন্ত্রী হওয়া সত্ত্বেও ভাঁজ সৃষ্টি হওয়ার জন্য একটা কেমন আকার ধারণ করেছে, লবঙ্গ পাতার মতো আকার ধারণ করেছে। এই যে গঠনটা, এর নামই হচ্ছে ক্লোভার লিভ মডেল। এবার ক্লোভার লিভ মডেলের দুটো প্রান্ত আছে। এবার মনে রাখতে হবে, যেখানে যেখানে একটু ভালো করে দেখে নাও, যেখানে যেখানে এখানে এই অংশটা আছে, এইটা চওড়া করে দিই তাহলে ভালো হবে। আচ্ছা দেখো এই যে, এবার দেখো যেখানে যেখানে এই যে একদম 3 প্রাইম প্রান্তে এখানে কি আছে, এখানে মনে রাখবে 3 প্রাইম প্রান্তে এখানে আছে ACC। 3 প্রাইম প্রান্তে এখানে আছে ACC। এই ACC হচ্ছে সবসময় ধ্রুবক থাকে। ACC এটা কিন্তু সবসময় ধ্রুবক, এটা লিখে রাখো সর্বদাই, এটা হচ্ছে সর্বদাই ধ্রুবক থাকে। এবং এই যে জায়গাটা এখানে একটু বলে দিই, এখানে দেখো এই একটা আমি এই যে এখানে এই একটা স্ট্যান্ড আছে, এই স্টেমটাকে বলা হয় গ্রাহক স্টেম। এটাকে কি বলে, গ্রাহক স্টেম। এটাকে বলে অ্যাকসেপ্টার সাইট। অ্যাকসেপ্টার সাইট মানে কি, এই জায়গাটাকে, এই অ্যাকসেপ্টার সাইটে এখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, এখানে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়, অ্যামাইনো অ্যাসিড
মনে রাখবে অ্যামাইনো অ্যাসিড কোথায় যুক্ত হয়? অ্যামাইনো অ্যাসিড এইখানে কিন্তু যুক্ত হয়, যে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, এসিসি। এখানে 4টে নিউক্লিওটাইড থাকে, তার মধ্যে 3টে হচ্ছে এসিসি। এটা সবসময়, এটা কখনোই পরিবর্তন হবে না। এবার দেখো, এবার একটু বলে দিই তোমাকে, এখানে যদি এটা তো এটা তো তোমার ভাঁজ সৃষ্টি হয়েছে, ধরো এখানে এ এসছে, এখানে ইউ এসছে, তাহলে একটা হাইড্রোজেন বন্ধনী তৈরি হয়েছে। এখানে সি এসছে, এখানে জি এসছে, তাহলে একটা হাইড্রোজেন বন্ধনী তৈরি হয়েছে। এখানে এ এসছে, এখানে এখানে ধরো সি এসে গেছে, তাহলে কি হাইড্রোজেন বন্ধনী হবে? হবে না। এবার এখানে সি এসছে, এখানে জি এসছে, তাহলে একটা হাইড্রোজেন বন্ধনী তৈরি হবে। এখানে এখানে ধরো টি হবে না, কিন্তু টি এদের যেহেতু এটা ডিএনএ না, সেখানে টি কখনোই হবে না। এ থাকলে ইউ হবে, সি থাকলে জি হবে, এরকম করে বন্ধন তৈরি হবে। যেমন এ আছে, তাহলে এখানে কি হবে? ইউ। এখানে সি আছে, এখানে বন্ধন হবে জি। অর্থাৎ যদি পাশাপাশি আসে, কিন্তু যদি দেখা যায়, এখানে দেখো, এখানে আমি একটা লিখছি সি, এখানে সি লিখলাম, এখানে যদি বলি এ, তাহলে কি বন্ধনটা তৈরি হলো? পাশাপাশি এসছে, কিন্তু বন্ধন হলো না, কারণ এ সঙ্গে সি থাকলে হতো বন্ধন। পাশাপাশি এমনভাবে আসতে হবে, এর সঙ্গে সি থাকলে হবে, এর সঙ্গে টি থাকলে হবে, সির সঙ্গে জি থাকলে বন্ধন তৈরি হবে। এটাকে আমরা বুঝতে পেরেছি? তাহলে এর সঙ্গে ইউ, এই যে সি আছে বলে হয়নি। আলোটা বন্ধ করবো, এই দিকটা বন্ধ করবো, ঠিক আছে? এখানে আরেকটা লাইট দেবো, কোনটা বলো? কোনটা? এটা হচ্ছে এইটা, তো এটা সি, এ সি সি। তারপরে হচ্ছে এ, তুমি তো নিজেই বানাতে পারো। ধরো তুমি এ দিয়েছো, পাশে যদি বন্ড তৈরি করতে হয় তাহলে কি দেবো? ইউ। যদি সি আছে, কারণ বন্ড তৈরি করতে গেলে জি। এবার ধরো তুমি সি দিয়েছো, পাশে এ দিলে বন্ড তৈরি হবে? হবে না। তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো। এবার জি দিয়েছো, বন্ড তৈরি করতে গেলে কি দেবে? সি দেবে। কেমন? এবার ধরো তুমি জি দিয়েছো, এখানে তুমি ইউ দিচ্ছ, বন্ড তৈরি হবে? হবে না। কি বুঝেছি? তোমার ইচ্ছা মতো তুমি দিয়ে দিতে পারো। আমি এটা কোনো নিয়মে নেই, মানে যেখানে যেখানে আসবে সেখানে সেখানে বন্ড তৈরি হবে। হ্যাঁ, এ আর ইউ, এ ইউ সি জি। কেমন? আমি এটা দেখিয়েছি। এখানে তুমি বইয়ে দেখবে এরকম করে বন্ডগুলো আছে, আবার যেখানে যেখানে কাছাকাছি আসেনি তারা তো বন্ড তৈরি করতে পারছে না। আচ্ছা, তাহলে একটা হচ্ছে গ্রাহক স্টেম, 1 নম্বর স্টেম, এটা গ্রাহক স্টেম। আর এখানে দেখো আরেকটা স্টেম আছে, এই স্টেমটার নাম হচ্ছে, এই স্টেমটার নাম কি? এই স্টেমটার নাম হচ্ছে টি টি সাই সি। আচ্ছা, আমি এটা বাংলায় লিখে দিচ্ছি। এই চিহ্নটা আমি এটা এখানে লিখে দিচ্ছি, টি, এটাকে বলে সাই। এই চিহ্নটার নাম হচ্ছে সাই, টি সাই সি। এটা কি বুঝতে পেরেছি? এই চিহ্নটার নাম হচ্ছে, আমি শুধু এইটা লিখলেই হবে, এটা হচ্ছে সাই। এই চিহ্নটাকে বলা হয় সাই। আচ্ছা, এবার দেখো এটা একটা, এই যে এই স্টেমটার নাম হচ্ছে টি সাই সি, টি সাই সি লুপ। এই লুপটার নাম কি? টি সাই সি লুপ। এই একটা লুপ গেল, টি সাই সি লুপ। এই লুপটা কিন্তু সবসময় এখানে থাকে না, এটা হচ্ছে পরিবর্তনশীল লুপ। সেই জন্য 3টে লুপের কথা বলা হয়েছে, পরিবর্তনশীল লুপ। এবার দেখো এইটা, এখান থেকে এখানে আরেকটা স্টেম আছে, বাহু আছে। এই বাহুটার নাম কি? এই বাহুটার নাম হচ্ছে অ্যান্টিকোডন বাহু, অ্যান্টিকোডন বাহু। এটা যদি অ্যান্টিকোডন বাহু হয়, এটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ, অ্যান্টিকোডন
কোডন, এটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ, এটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ। এবার এবার দেখো এইখানে একটা লুপ আছে, এটা হচ্ছে DHU লুপ, এটা DHU লুপ। এইবার এইটা একটা বাহু আছে, এই বাহুটার নাম হচ্ছে ডি বাহু বা ডি স্টেম। তাহলে আমরা tRNA এর ক্লোভার লিপ মডেল, ক্লোভার লিপ মডেল, এখানে তোমরা কতটুকু মনে রাখবে? মনে রাখতে হবে এখানে যে প্রশ্নটা দেয় tRNA এর কোন প্রান্তে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। এখান থেকে খুব বেশি প্রশ্ন থাকে না, বলো কোন প্রান্তে? 3 প্রাইম প্রান্তে। এখানে না 3 প্রাইম প্রান্তে, এখানে যে মূলকটা আছে 3 প্রাইম প্রান্তে OH মূলক থাকে। 3 প্রাইম প্রান্তে কোন মূলক থাকে? OH। তাহলে 3 প্রাইম প্রান্তে দেখো মানে গ্রাহক স্টেম, তার উপরে থাকে এখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। তাহলে একে এই জন্য অ্যাকসেপ্টর সাইড করে, অ্যাকসেপ্টর, একে কি বলে? অ্যাকসেপ্টর, অ্যাকসেপ্টর সাইড বলে। আচ্ছা, তাহলে তোমার কয়টা কি কি বাহু আছে দেখো? 1 গ্রাহক স্টেম, 2 টি-সাইসি স্টেম, 3 অ্যান্টিকোডন বাহু বা স্টেম, অ্যান্টিকোডন স্টেম, বাহু স্টেম লিখো, অ্যান্টিকোডন স্টেম আর ডি স্টেম। তাহলে বাহুগুলোর নাম, স্টেমগুলোর নাম বলো। 1 গ্রাহক স্টেম, 2 টি-সাইসি স্টেম, 3 অ্যান্টিকোডন স্টেম, 4 ডি স্টেম। কেমন? এবার দেখো লুপগুলোর নাম কি কি? 3টে লুপ। একটা হচ্ছে টি-সাইসি লুপ, অ্যান্টিকোডন লুপ, DHU লুপ, 3টে লুপ। আর একটা লুপ থাকে যেটা হচ্ছে পরিবর্তনশীল লুপ, সেই জন্য আমরা 3টে লুপ বলছি। তাহলে আমরা এই যে tRNA যে ক্লোভার লিপ মডেল দেখতে কেমন? দেখতে হচ্ছে লবঙ্গ পাতার মতো। এর কটি বাহু বা স্টেম থাকে? 4টি। কি কি? গ্রাহক স্টেম। কেন গ্রাহক? কারণ এই প্রান্তেই অ্যামাইনো অ্যাসিডগুলি এক এক করে যুক্ত হবে এবং অ্যামাইনো অ্যাসিড যেভাবে যেভাবে যুক্ত হচ্ছে সেভাবে সেভাবে প্রোটিন সংশ্লেষ শুরু হবে। যখন অ্যামাইনো অ্যাসিড যখন প্রোটিন সংশ্লেষের সময় এই অ্যামাইনো অ্যাসিড, আর প্রথমে কি হয় আমি এটা একটু বলতে গেলে অনেক সময় চলে যাবে। প্রথমে হচ্ছে mRNA এর ওপরে রাইবোজোমে 2টো অধ একক এসে যুক্ত হয়। এইবার তারপরে ওই অধ এককের উপরে এসে যুক্ত হয় mRNA, এই tRNA। আমরা এটা পরে জানবো। তাহলে এইটুকু কি সবাই বুঝতে পেরেছি? এই ঘটনাটা একটু তোমরা শিখবে, দেখে নেবে কোথায় অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, কটি লুপ থাকে এবং অ্যান্টিকোডন লুপ কোন দিকে আছে নিশ্চয়ই আমরা জানলাম। আচ্ছা, এবার আমরা এটা মুছে দেবো। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে mRNA। mRNA গঠনটা জানতে পারলেই আমরা এবার উৎসেচকের ঘর দিকে চলে যাবো। এটা কি মুছে দেবো? আচ্ছা, এবার আমরা লিখবো mRNA। mRNA কিছু ইনফরমেশন আমাদের পরবর্তী আমরা লিখবো না rRNA। mRNA তো লিখেছি, rRNA কাকে বলে? 6 নম্বর। এটা কত নম্বর প্রশ্ন? আচ্ছা দেখো, rRNA কাকে বলে? একে রাইবোজোমাল RNA বলে। কেমন? দেখো, যে RNA অণু, যে RNA অণু রাইবোজোম গঠন করে, যে RNA অণু রাইবোজোম গঠন করে তাকে
রাইবোজোমাল আরএনএ বলে। একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে লিখে রাখো, এই বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এটা একটা হচ্ছে কোষের মোট আরএনএ, এটা মনে রাখবে, কোষের মোট আরএনএ এর 80% হলো আরআরএনএ। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য আমি দেখাবো, যেটা আরেকটা বৈশিষ্ট্য দেখো, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রোক্যারিওটিক যে কোষ আছে, প্রোক্যারিওটিক কোষের প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম বলো, প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি কেমন? নিশ্চয়ই আমরা জানি এটা 70S। এই 70S এর কটি অধায়ক নিয়ে গঠিত? এই 70S হচ্ছে দুটি অধায়ক নিয়ে গঠিত, একটি হচ্ছে 30S আর একটি হচ্ছে 50S। এই 30S আবার 16S আরআরএনএ, এর মধ্যে 16S আরআরএনএ থাকে, আর এর মধ্যে থাকে 23S আরআরএনএ এবং 5S আরআরএনএ। এটা কিন্তু প্রোক্যারিওটিক কোষ হলে হবে। আর যদি এই কোষটা ইউক্যারিওটিক হয়, ইউক্যারিওটিক, তাহলে ইউক্যারিওটিক কোষের রাইবোজোম, এই ইনফরমেশন ইম্পর্টেন্ট। ইউক্যারিওটিক কোষের রাইবোজোম, আমরা জানি যে ইউক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি হচ্ছে 80S। এর অধায়ক দুটি হচ্ছে 40S আর একটি হচ্ছে 60S। এবার এই 40S এর মধ্যে 18S আরআরএনএ থাকে, আর এই 60S এর মধ্যে থাকে হচ্ছে 28S আরআরএনএ। আর কি থাকে? আর থাকে 5.8 আরআরএনএ, আর হচ্ছে 5 আরআরএনএ। আচ্ছা, এটা একটু মনে রাখবে। তাহলে আমরা দেখলাম যে আরআরএনএ যেটা হচ্ছে 70S আর 80S, এটা একটু আমি বইটা মিলিয়ে দেখে নিই, এটা ঠিক আছে দেখলাম কিনা একটু দেখি। ঠিক আছে, ঠিক আছে, এটা একটু মনে রাখবে কেমন, এই গঠনটা একটু মনে রাখবে। আমরা আজকে উৎসেচক লিখবো। দেখো, এইটা তোমাদের মিশিয়ে দিতে পারে, বিভিন্নভাবে প্রশ্ন মিশিয়ে দিতে পারে যে ইউক্যারিওটিক কোষ মানে উন্নত কোষ, প্রোক্যারিওটিক কোষ মানে আদি কোষ। অর্থাৎ আদি কোষের রাইবোজোমের প্রকৃতি কেমন? এস হচ্ছে ভেদবার্গের একক, তোমরা এটা জানো। এবং এই দুটো যোগ করলে এটা হবে না, কারণ সেন্ট্রিফিউজ যন্ত্রে এই যে রাইবোজোমের দুটো অধায়ক যখন ঘোরানো হয়, তখন যে পদ্ধতিতে তা থিতিয়ে পড়ে তার ভিত্তিতে এই মাপটা নেওয়া হয়েছে। কি বুঝতে পেরেছি? আমরাও যখন আগেও ভাবতাম যে এই দুটো যোগ করলে এটা আসে না কেন, এটা আসবে না, কারণ এই দুটো অধায়ক নিয়ে গঠিত।
এই অবয়বগুলি সেন্ট্রিফুজ যন্ত্রে যখন ঘোরানো হয় কোন পদ্ধতিতে থিতিয়ে পড়ে তার উপরে ভিত্তি করে এই মাপটা নেওয়া হয়েছে। ও 80s, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হবে 80s, ঠিকই বলেছি। ও হ্যাঁ ঠিকই বলেছি, 15% হবে। হ্যাঁ ঠিক। আচ্ছা এই 70s মানে 30s আর যে 50s, আর 80s মানে এই 40s আর 60s। আচ্ছা এটা আমরা বুঝে দেবো। এবার আমরা আজকে নতুন বিষয় শুরু করব। আমরা আজকে যে বিষয়টা শুরু করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, শেষ চ্যাপ্টার, শেষ অংশ, উৎসেচক। কতটুকু টাইম আছে? 45 মিনিট আছে। 45 মিনিটে পারবো? দেখা যাক পারি কি বুঝে দেবো। এটা বুঝবো সবটা, জৈবনুটা। আচ্ছা উৎসেচকটা একটু বলে দিই, তোমরা এই লিখতে লিখতে বলে। উৎসেচক কি? উৎসেচক হচ্ছে প্রোটিন ধর্মী একটা অনুঘটক, জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে, নিজে অপরিবর্তিত থাকে। তাহলে উৎসেচক তোমরা ক্লাস 9-এ পড়েছো, যখন তোমরা বিভিন্ন উৎসেচকগুলো তোমরা ছকের মাধ্যমে দেখিয়েছো, তাহলে সেখানে একটা সাবস্ট্রেট বলে একটা অংশ বলেছো, তাই তো? লিখেছো না? মনে আছে? আচ্ছা যাই হোক, এবার ধরো যে সাবস্ট্রেটের উপরে যে উৎসেচক ক্রিয়া করে, সাবস্ট্রেট মানে যে উপাদানের উপরে সেই উৎসেচকটা ক্রিয়া করছে, একটা মানে উৎসেচকের সাবস্ট্রেট কিন্তু নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট উৎসেচক নির্দিষ্ট সাবস্ট্রেটকে ক্রিয়া করে। যেমন ধরো পেপসিন যদি বলি, পেপসিন কার উপরে ক্রিয়া করে? প্রোটিনের উপরে ক্রিয়া করে, তাই তো? পেপসিন তো কার্বোহাইড্রেটকে পরিপাক করবে না, পেপসিন কাকে পরিপাক করবে? প্রোটিনকে। পেপসিন কি ও জিজ্ঞেস করছে? পেপসিন হচ্ছে পাকস্থলী যে অন্তর্গাত্র আছে, সেই গাত্র থেকে একটা উৎসেচক নিঃসৃত হয়। এই পাকস্থলী একটা কোষ আছে, তার নাম হচ্ছে পেপটিক কোষ। পেপটিক কোষ থেকে পেপসিন হরমোন নিঃসৃত হয়। এটি পাকস্থলীর মধ্যে একটা পরিবেশ আছে, সেই পরিবেশটা হচ্ছে আম্লিক পরিবেশ 2.0। এই পরিবেশে পেপসিন ভালো ক্রিয়াশীল হয়। কি বুঝতে পেরেছি? তাহলে পেপসিন কোথায় ক্রিয়াশীল হয়? পাকস্থলীর মধ্যে। পরিবেশটা কেমন? আম্লিক। সেই আম্লিক পিএইচ এর মান কত? 2.0। কি বুঝতে পেরেছি? আবার যখন অন্ত্র এসে যায়, অন্ত্রে একটা ক্ষারীয় পরিবেশ থাকে, সেখানে ট্রিপসিন ক্রিয়াশীল হয়। এই ট্রিপসিনের পরিবেশটা হচ্ছে পিএইচ এর মান হচ্ছে 8.3। আচ্ছা যাই হোক, আমরা এবার উৎসেচক লিখব। প্রথম প্রশ্ন লেখো, কত নম্বর প্রশ্ন এটা? যাই হোক, এটা প্রথমে উৎসেচক যখন প্রথমে দিই, 1 নম্বর দিয়ে শুরু করি। উৎসেচক কাকে বলে? লেখো, সজীব কোষে কোথায় উৎপন্ন হয়? সজীব কোষে উৎপন্ন। এটা যেখানে উৎপন্ন হয় সেটা হচ্ছে সজীব কোষে। প্রোটিন ধর্মী জৈব অনুঘটক, প্রোটিন ধর্মী জৈব অনুঘটক। কেমন? অনুঘটকের কাজ জানি, বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করা। তাহলে প্রোটিন ধর্মী জৈব অনুঘটক যা জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে। জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে এবং নিজে অপরিবর্তিত থাকে। তাহলে সজীব কোষে উৎপন্ন প্রোটিনধর্মী জৈব অনুঘটক যা জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে, নিজে অপরিবর্তিত থাকে। এবার দেখো
উৎসেচকের বিভিন্ন অংশ এটা ছকের মাধ্যমে দেখবো। উৎসেচকের বিভিন্ন অংশ দেখাও। উৎসেচকের বিভিন্ন অংশ দেখাও। আমি এটা দেখো, একটি এই উৎসেচকটা হচ্ছে সম্পূর্ণ উৎসেচক। তাহলে সক্রিয় সম্পূর্ণ উৎসেচক, সম্পূর্ণ সক্রিয় উৎসেচক কে কি বলে? বলে হলো এনজাইম। হলো এনজাইম। স্যার সক্রিয় সম্পূর্ণ উৎসেচক। এই আমি তো উৎসেচকের গঠন দেখাবো তো। না না, সক্রিয় সম্পূর্ণ, তারপরে সক্রিয় সম্পূর্ণ উৎসেচক একে কি বলে? একে বলে হলো এনজাইম। একে বলে হলো এনজাইম। হলো এনজাইম। এবার এর দুটো পার্ট, হলো এনজাইমের দুটো পার্ট। একটা হচ্ছে প্রোটিন অংশ, একটা হচ্ছে প্রোটিন অংশ। এই প্রোটিন অংশকে কি বলে? প্রোটিন অংশকে, তার মানে উৎসেচকের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম। অ্যাপো এনজাইম। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে উৎসেচকের প্রোটিন অংশকে কি বলে? অ্যাপো এনজাইম। এবার প্রোটিন অংশ ছাড়া একটা অপ্রোটিন অংশ আছে। তাহলে এবার হচ্ছে অপ্রোটিন। এই অপ্রোটিন অংশকে কি বলে? অপ্রোটিন অংশকে কোফ্যাক্টর বলে। এবার যদি তোমাকে প্রশ্ন করে উৎসেচকের অপ্রোটিন অংশকে কি বলে? কোফ্যাক্টর বলে। এইবার মনে রাখতে হবে এই কোফ্যাক্টরের মধ্যে কিছু অজৈব আছে, কিছু জৈব আছে। তার মানে এই যে কোফ্যাক্টর, এর মধ্যে অজৈব এবং জৈব আছে, এইটা একটু মনে রাখতে হবে। এইবার তারই ভিত্তিতে এর মধ্যে অজৈব আছে আর জৈব উপাদান আছে। এবার তারই ভিত্তিতে একে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটু ভালো করে বুঝে দিও। এইবার অজৈব যে উপাদান, অজৈব অজৈব যে অংশটা, তাহলে অজৈব কোফ্যাক্টর। অজৈব কোফ্যাক্টর এইগুলো কিন্তু বিভিন্ন আয়ন, কোনগুলো? যেমন কপার, যেমন ম্যাগনেসিয়াম, যেমন জিঙ্ক, এইগুলো কিন্তু বিভিন্ন আয়ন। তাহলে অজৈব কোফ্যাক্টরগুলো আমরা নিশ্চয়ই জানলাম। এইবার জৈব অংশ কোনটা? জৈব পার্টটা, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমি তো এটা জৈব ফ্যাক্টর, জৈব ফ্যাক্টরকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কোএনজাইম, কোএনজাইম। স্যার এটা অজৈব কোফ্যাক্টর, একটা জৈব ফ্যাক্টর। এটা জৈব কোফ্যাক্টর বলো। জৈব কোফ্যাক্টর, জৈব কোফ্যাক্টর। অজৈব কোফ্যাক্টর এবং জৈব কোফ্যাক্টরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কোএনজাইম, আরেকটা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ। প্রোস্থেটিক গ্রুপ। এইবার দেখো, এই যে কোএনজাইম, তার মানে অ্যাকচুয়ালি এইটা অ্যাপো এনজাইমের সঙ্গে যুক্ত থাকে। তাহলে এইটা আমি দেখো, এইটা আমি লিখছি কোএনজাইম কাকে বলে, এইখানটা আমি লিখে দিই, আর ওখানে আমি প্রোস্থেটিক গ্রুপটা লিখব। কোএনজাইম কাকে বলে? কোএনজাইম হচ্ছে, এটা মনে রাখবে, কোএনজাইম তার মানে অ্যাপো এনজাইমের সঙ্গে, অ্যাপো এনজাইমের
সঙ্গে শিথিলভাবে যুক্ত থাকে, শিথিলভাবে যুক্ত থাকে, সহজে আলাদা করা যায়, সহজে আলাদা করা যায়। যেমন এটা হচ্ছে NAD, FAD, এইগুলো। তাহলে তোমাকে যদি বলে কোএনজাইম কাকে বলে, তাহলে একই এনজাইমের সঙ্গে শিথিলভাবে যুক্ত থাকে, সহজে আলাদা করা যায়, তাকে কোএনজাইম বলে। এবার যদি আমি বলি প্রোস্টেটিক গ্রুপটা কাকে বলে, এবার দেখো প্রোস্টেটিক গ্রুপ, প্রোস্টেটিক গ্রুপ মানে কি? প্রোস্টেটিক গ্রুপ এখানটা লিখে দিই। দেখো অ্যাপো এনজাইমের সঙ্গে অ্যাপো এইখানটা লিখি, কেমন? এইখানটা লিখলে ভালো হবে। আচ্ছা, প্রোস্টেটিক গ্রুপ, এই জায়গা নেই। প্রোস্টেটিক গ্রুপ কাকে বলে? দেখো আপনার ভিডিওটা ভালো লেগেছে? একটা হয়েছিল। না, ওটা ওরকম হলো কেন? আচ্ছা, ও কাজ করতে চাইছে না, হ্যাঁ, তাই না? রাগ করছে, মানে এতক্ষণ ধরে আমাকে কষ্ট দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ও অত পারছে না, ঠিক আছে। আচ্ছা, প্রোস্টেটিক গ্রুপ দেখো অ্যাপো এনজাইমের এই যে অ্যাপো এনজাইমের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে, দৃঢ়ভাবে অ্যাপো এনজাইমের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকে, সহজে আলাদা করা যায় না। এবার দেখো উদাহরণ, দেখো হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনের হিম হচ্ছে, এই হিমটা হচ্ছে প্রোস্টেটিক গ্রুপ। তাহলে হলো এনজাইম মানে কি? হলো এনজাইম মানে হচ্ছে সম্পূর্ণ সক্রিয় যে এনজাইম, একে হলো এনজাইম বলে। তার পার্টগুলো কি কি এটা দেখে নেবে। প্রোটিন অংশকে অ্যাপো এনজাইম বলে, অপ্রোটিন অংশকে কোফ্যাক্টর বলে। এর মধ্যে অজৈব আর জৈব উপাদানটা থাকে। অজৈবটা হচ্ছে যত ধাতব আয়নগুলো হচ্ছে অজৈব, আর জৈব অংশটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কোএনজাইম আর একটা হচ্ছে প্রোস্টেটিক গ্রুপ। কোএনজাইম অ্যাপো এনজাইমের সঙ্গে শিথিলভাবে যুক্ত, আলাদা করা যায়। প্রোস্টেটিক গ্রুপ অ্যাপো এনজাইমের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত, আলাদা করা যায় না। কেমন? এই হিম অংশটা এর সঙ্গে যুক্ত আছে, সহজে আলাদা করা যায় না। যখন এই হিমোগ্লোবিন যকৃতের মধ্যে গিয়ে বিনষ্ট হবে, তখনই এই মাত্র আলাদা হতে পারে, এমনি এমনি আলাদা হয় না। আচ্ছা, আমরা তাহলে এই প্রশ্নটা লেখা হয়ে গেছে, এরপরে প্রশ্ন আমরা লিখব। এটা হয়েছে এরকম লেখা। এবার আমরা আমি একটা বড় প্রশ্ন লেখাবো। আমাদের উৎসেচকের প্রকারভেদ তোমরা যারা 9-এ পড়ে এসছো সেখান থেকে পাবে। আমি একটুখানি উৎসেচকের প্রকারভেদ বোঝানোর জন্য এবার আমরা 3 নম্বর প্রশ্ন লিখব। আমরা শ্রেণী বিভাগটা লিখাচ্ছি, একটুখানি তোমরা ক্লাস 9-এর দিকে ফিরে যাও। ক্লাস 9-এ তোমরা গ্লাইকোলাইসিস পর্যায়টা পড়েছিলে।
করেছিলে? প্রথমে কি ছিল? সাইটোপ্লাজমের মধ্যে গ্লুকোজ, গ্লুকোজ থেকে কি তৈরি হয়েছিল? গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে কি তৈরি হয়েছিল? ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি তৈরি হয়েছিল? ফ্রুক্টোজ, হ্যাঁ এখানে লিখবো, এখানে জায়গা রাখবো এইদিকে, হ্যাঁ এইগুলো তো সব লিখতে হবে। এইটা আমি তোমাকে বোঝানোর জন্য, এখানে তোমাকে মনে রাখার জন্য, নাহলে মনে থাকবে না। ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট, আর এটাকে ভাগ করো দুই ভাগে। একদিকে 3 ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হয়েছিল, আর একদিকে তৈরি হয়েছিল ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এখান থেকে 3টে ফসফেট তোমরা উৎসেচক মনে রাখবে। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এটা গ্রুপ চেঞ্জ হচ্ছে। এখানে দেখো, এটা হচ্ছে এই উৎসেচকটার নাম হচ্ছে ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ উৎসেচকের উদাহরণটা কি? এর উদাহরণটা হচ্ছে হেক্সোকাইনেজ। এই হেক্সোকাইনেজ কেন? কারণ এখানে মনে রাখবে, এখানে গ্রুপ বা মূলক স্থানান্তর ঘটেছে। তাহলে দেখো, এখানে যেটা হলো গ্রুপ বা মূলকের স্থানান্তর হলো। তাহলে দুটি সাবস্ট্রেটের মধ্যে যখন, এই দেখো এইটা একটু মনে রাখবে, তাহলে দুটি সাবস্ট্রেটের মধ্যে যখন মূলক বা গ্রুপের স্থানান্তর হয়, যে উৎসেচক দ্বারা তাকে ট্রান্সফারেজ বলে। উৎসেচকটার নাম হেক্সোকাইনেজ। হেক্সো কেন? 6 কার্বনযুক্ত, C6 মানে 6 কার্বনযুক্ত। কি বুঝতে পেরেছি? নেক্সট দেখো, এই যে এখানে তো গ্রুপের পরিবর্তন হলো, এইখানে কিন্তু তোমার কি হচ্ছে? এইখানে কিন্তু গ্রুপের পরিবর্তন না, এইখানে আইসোমারের পরিবর্তন হচ্ছে। এই জন্য এই উৎসেচকটাকে বলে আইসোমারেজ। এই উৎসেচকটার নাম কি? এই ছকটা মনে রাখবে, সারা জীবন তোমার মনে থাকবে। এটা হচ্ছে ট্রান্সফারেজ, এটা হচ্ছে আইসোমারেজ। আইসোমারের পরিবর্তন মানে পরমাণু বিন্যাসের পরিবর্তন। ছিল গ্লুকোজ, হলো ফ্রুক্টোজ। ছিল কি? গ্লুকোজ, হলো কি? ফ্রুক্টোজ। তাহলে দুটোর মধ্যে আইসোমারের পরিবর্তন হয়েছে, এই জন্য এই উৎসেচকটার নাম আইসোমারেজ। এবার নামটা কি করে এসছে? ফসফো গ্লুকো আইসোমারেজ। অথবা এখানে আমি দিতে পারি ফসফো হেক্সো আইসোমারেজ। তাহলে ফসফো, এখানে আইসোমারের পরিবর্তন হচ্ছে। আইসোমার মানে পরমাণু বিন্যাসের পরিবর্তন। এবার দেখো, এখানে আর কিছু নেই। এইটা দেখো, এইখানে হচ্ছে একটা উৎসেচক কাজ করছে, তার নাম হচ্ছে অ্যালডোলেজ। এটা হচ্ছে উৎসেচকটার নাম, এটা হচ্ছে উদাহরণ। এই দিকটা উদাহরণ দিয়েছি, এটা উৎসেচকের নাম। ট্রান্সফারেজ, আইসোমারেজ। এখানে উদাহরণটা দিয়েছি। এবার এইখানে যে উৎসেচকটা, তার নাম হচ্ছে লাইয়েজ। তার নাম কি? লাইয়েজ বা অনাদ্র বিশ্লেষণকারী। অনাদ্র বিশ্লেষণকারী বা লাইয়েজ।
তাহলে লাইগেজ মানে কি, এইখানে যে উৎসেচকটা, এই উৎসেচকটা জলের অনুপস্থিতিতে, জল ছাড়াই, এই উৎসেচকটা জল ছাড়াই এই যে সাবস্ট্রেট, এটা দুটি ভাগে ভাগ করেছে। তাহলে কি তিনটে বুঝতে পেরেছি? এখান থেকে বুঝতে পেরেছি। এবার তোমরা এবার একটা খাদ্যর নাম বলি, সুক্রোজ। আখের রস খেয়েছো? আখের রস খেয়েছো? এবার আখের রসটা হজম হচ্ছে পেটের মধ্যে গিয়ে যে উৎসেচকের সাহায্যে, সেই উৎসেচকটার নাম হচ্ছে সুক্রেজ। এই সুক্রেজ উৎসেচকটা একে ভেঙে কিসে কিসে পরিণত করবে? গ্লুকোজে পরিণত করবে আর ফ্রুক্টোজে পরিণত করবে। এটা এই যে দুটো উপাদানে পরিণত করলো, এই উৎসেচকটার নাম হচ্ছে হাইড্রোলেজ। জলের উপস্থিতিতে হয় হাইড্রোলেজ। তাহলে চারটে উৎসেচকের নাম বলে দিলাম। ছিল কি? সুক্রোজ, হলো কি গ্লুকোজ আর ফ্রুক্টোজ। কোন উৎসেচকের সাহায্যে? সুক্রেজের সাহায্যে। এটা কি প্রকৃতির উৎসেচক? এইটা আমি দাগ দিচ্ছি যে হাইড্রোলেজ। তাহলে একটা নাম হচ্ছে ট্রান্সফারেজ, তারপরটার নাম হচ্ছে আইসোমারেজ, তারপরটার নাম হচ্ছে লাইগেজ, তারপরটার নাম হচ্ছে হাইড্রোলেজ। এইবার সুক্রেজ, সুক্রোজ খাবারটা খেয়েছো, আখের রস। তাহলে আখের রস খেয়েছো, এটা পেটের মধ্যে যাওয়ার পরে একটা উৎসেচক কাজ করলো, তার নাম হচ্ছে সুক্রেজ। এই খাবারটাকে ভেঙে দুটো ভাগে ভাগ করলো। কিসের উপস্থিতিতে? জলের উপস্থিতিতে। সেই জন্য একে বলে আর্দ্র বিশ্লেষণকারী। এই হাইড্রোলেজ বা আর্দ্র, একে বলে আর্দ্র বিশ্লেষণকারী। তাহলে আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক বা হাইড্রোলেজ কি বুঝতে পেরেছি? জলের উপস্থিতি যেটা ভাঙলো। এবার তুমি দৌড়চ্ছ, খুব দৌড়তে দৌড়তে দেখা গেলো তুমি আর দৌড়তে পারছো না, তখন পেশি অবসন্ন হয়ে গেছে। পেশিতে কি উৎপন্ন হয়? পেশিতে কি উৎপন্ন হয় বলো? পেশি অবসন্ন কেন হয়? কারণ সেখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, তাই তো? প্রথমে এই যে পাইরুভিক অ্যাসিড, গ্লাইকোলাইসিস পর্যায়ে কি উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিস পর্যায়ে, এবার এখানে লিখছি পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। এই পাইরুভিক অ্যাসিড থেকে তুমি ধরেছ অক্সিজেনের অভাব হলো, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলো। ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় কখন? গ্লাইকোলাইসিস পর্যায়ে তো পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়ে গেছে। এবার আমার বুঝছো? এবার দেখা গেল কি এই পাইরুভিক অ্যাসিড থেকে অক্সিজেনের অভাবে বিজারিত হলো, তখন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এইটা কি প্রকৃতির? এটা হচ্ছে অক্সিডো রিডাকটেজ। অক্সিডো রিডাকটেজ, অক্সিডো রিডাকটেজ বা একে জারণ বিজারণ বলতে পারো। জারণ বিজারণ বা অক্সিডো রিডাকটেজ। এই উৎসেচকটার নাম দেখো, এই যে এইখান থেকে শুরু করো, ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ। এই উৎসেচকটার উদাহরণটা কি? ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ, হাইড্রোজিনেজ, ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ। একটু ছোট হয়ে গেল, ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ। এবার শেষ 6টা উৎসেচক আছে। এবার দেখো, এবার আবার পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড যখন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন পাইরুভিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হলে কি উৎপন্ন হবে?
অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এবং দুটো যখন যুক্ত হচ্ছে তখন তাকে বলে অনুবন্ধ। যুক্ত হওয়া মানে অনুবন্ধ। হ্যাঁ, কোনটা? 3PGL, এই যে 3 ফসফোগ্লিসারলডিহাইড, আমি এটাকে PGAL, এটা এল, PGALD, ফসফোগ্লিসারলডিহাইড। এটা দেখো পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, তোমরা গ্লাইকোলিসিস পর্যায়ে পড়েছিলে ক্রেব চক্র। পাইরুভিক অ্যাসিড থেকে প্রথমে কার্বন ডাই অক্সাইড বাইরে বেরিয়ে গেছিল, ফলে একে কি বলা হয়েছিল? একে বলা হয়েছিল পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন। এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড যদি যুক্ত হয় পাইরুভিক অ্যাসিডের সঙ্গে, তখন আমি একে কি বলবো? তখন বলবো এই উৎসেচকটার নাম হচ্ছে পাইরুভিক কার্বক্সিলেশন। আচ্ছা, তাহলে তোমাকে পাইরুভিক অ্যাসিড যে দুটো কি করে আমি মনে রাখছি? দেখো, প্রথমে এই যে এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস পর্যায়টি তোমরা ক্লাস 9-এ পড়েছো। প্রথমে দেখো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এখানে গ্রুপ বা মূলকের স্থানান্তর হচ্ছে যে উৎসেচকের সাহায্যে, তাকে বলে ট্রান্সফারেজ। উৎসেচকটার নাম হচ্ছে হেক্সোকাইনেজ। এবার তুমি এইগুলোকে সাজিয়ে সাজিয়ে বাড়িতে লিখতে পারো, বইতে দেখবে অক্সিডো রিডাকটেজ। জারণ বিজারণের অপর নাম হচ্ছে অক্সিডো রিডাকটেজ। তাহলে উৎসেচকগুলোর নাম কি কি? 1 ট্রান্সফারেজ, 2 আইসোমারেজ, 3 লাইয়েজ, 4 এইটা হচ্ছে 4 হাইড্রোলেজ, 5 অক্সিডো রিডাকটেজ, 6 লাইগেজ বা অনুবন্ধ। কি বুঝতে পেরেছি? বলো, পাইরুভিক অ্যাসিডে কটা আছে? দুটো। একবার হচ্ছে পাইরুভিক অ্যাসিড সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছে। যুক্ত হওয়া মানে কি? অনুবন্ধ। যুক্ত হওয়া মানে কি? একে বলে লাইগেজ। তাহলে উৎসেচকটার নাম বুঝতে পেরেছি। উদাহরণটা হচ্ছে পাইরুভেট কার্বক্সিলেজ, কারণ কার সঙ্গে? এই কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছে পাইরুভিক অ্যাসিডের সঙ্গে, তাই পাইরুভিক কার্বক্সিলেজ উৎপন্ন হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে উদাহরণটা তোমাদের মনে থাকবে। তাহলে এখান থেকে তোমরা বাড়ি গিয়ে যেটা করবে, বাড়ি গিয়ে এইটা ধরো লিখবে। কি লিখবে? যে উৎসেচক দুটি সাবস্ট্রেটের মধ্যে গ্রুপ বা মূলকের স্থানান্তর ঘটায় তাকে কি বলে? ট্রান্সফারেজ। উদাহরণ কি? এবার তুমি এইটাকে উদাহরণ লিখে, এইদিকে গ্লুকোজ লিখলে, এইদিকে গ্লুকোজ 6 ফসফেট, উপরে লিখবে ট্রান্সফারেজ আর নিচে লিখবে উৎসেচকটা। কি বুঝতে পেরেছি? পরেরটা দেখো, বলো আইসোমারেজ উৎসেচক কাকে বলে? যে উৎসেচক এই যে দুটি সাবস্ট্রেটের মধ্যে আইসোমারের পরিবর্তন ঘটায়। আইসোমার মানে কি? পরমাণু বিন্যাসের পরিবর্তন। আইসোমার মানে বলো, পরমাণু বিন্যাসের পরিবর্তন। উদাহরণ হচ্ছে এখানে দেখো ফসফো, তুমি এটা গ্লুকো বলতে পারো, ফসফো হেক্সো আইসোমারেজ। এইটা দেখো ফ্রুক্টোজ 1,6 ফসফেট। এখানে এই যে উৎসেচকটা কি করছে? জলের অনুপস্থিতিতেই একটা সাবস্ট্রেটকে ভেঙে দুটি অণুতে পরিণত করবে। বলো কি কি সেটা? একটা হচ্ছে ছিল কি ফ্রুক্টোজ 1,6 ফসফেট, দুটি অণুতে পরিণত করলো 3 ফসফোগ্লিসারলডিহাইড আর ডাই হাইড্রক্সি অ্যাসিডন ফসফেট। এটাকে বলা হয় লাইগেজ। তাহলে অনাদ্র বিশ্লেষণকারী উৎসেচক। এবার জলের উপস্থিতিতে যে উৎসেচক কোনো একটি সাবস্ট্রেটকে দুটি অণুতে ভাঙে তাকে বলে হাইড্রোলেজ। উদাহরণ হচ্ছে সুক্রেজ। নেক্সট হচ্ছে এইটা দেখো, যে উৎসেচক দুটি অণু বা পরমাণুর জারণ বিজারণ ঘটায়। কেমন? এটা মনে রাখার জন্য তুমি মনে রাখবে, খুব দৌড়ছি, আমি পিছিয়ে অবসন্ন হয়ে গেছি,
তার মানে গ্লাইকোলাইসিস পর্যায়ে শেষে কি উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিড। এবার ওটা যখন ক্রেব চক্রে পরিণত ঢুকবে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় ঢুকলেই কিন্তু অক্সিজেন দ্বারা জারিত হবে। এবার যা মানে অবশ হয়ে যাওয়া মানে কি, এই পাইরুভিক অ্যাসিড আর মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করছে না, ফলে অক্সিজেনের অনুপস্থিতিতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে পেশিকোষে। পেশিকোষ তখন কী হবে? অবসন্ন হয়ে যাবে। অর্থাৎ এইটা হচ্ছে বিজারণ হলো। এবার বিজারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলো, তাহলে এটা জারণ বিজারণ একটা উৎসেচকের নাম। জারণ বিজারণ উৎসেচক, উৎসেচকটার নাম হচ্ছে ল্যাকটিক ডিহাইড্রোজেন। নেক্সট হচ্ছে পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড দুটো যৌগ যদি যুক্ত হয়, দুটো সাবস্ট্রেট, তাহলে যুক্ত হওয়া মানে অনুবন্ধ, একে বলে লাইগেজ। এইবার উদাহরণটা হচ্ছে পাইরুভিক ডিকার্বক্সিলেশন। আমরা আজকে তোমাদের কত বাজে? 10 মিনিট আছে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে 7টা থেকে পড়া। মাইকেলিস মেন্টেন সূত্র ব্যাখ্যা করো আজকে, খুব ইম্পর্টেন্ট। এটা মুছে দেবো। আচ্ছা, আমরা আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ 7টা থেকে তো পড়া আছে। এখনই চলে যাবে? এখন চলে যেতে হবে? বাবা আসবে। ওই ফোন করলে ফোন বন্ধ হয়ে যাবে তো। একটুখানি পড়িয়ে নিই, তারপর বন্ধ করে দেবো। 7টা থেকে তোমার বাবাটা চলে আসবে। না বাবা 5 মিনিট আগে আসবে। 5 মিনিট, এটা 5 মিনিট পড়াই। পড়া? আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে সেই সূত্রটা লিখবো, সেটা হচ্ছে কত নাম্বার এটা? 4। হ্যাঁ 4। 4। আচ্ছা, মাইকেলিস মেন্টেন গতিবিদ্যার সূত্রটি আমরা লিখব। আমরা জাস্ট একটু এটা বাড়িতে একটু দেখে নেবে। মাইকেলিস মেন্টেন কিছুটা আমরা লিখতে পারলাম না, হয়তো সম্ভবটা হবে না ওটা। আচ্ছা, মাইকেলিস মেন্টেন গতিবিদ্যার সূত্র দেখো। দেখো এনজাইম, একটু তাড়াতাড়ি করে লিখি আমরা। এনজাইম সাবস্ট্রেট, এনজাইম মানে ই, এবং সাবস্ট্রেট মানে এস, বিক্রিয়া দুটি বিষয়ের উপরে নির্ভর করে, দুটি পর্যায়ে ঘটে। লিখব দুটি পর্যায়ে, দুটি পর্যায়ে ঘটে। 1 নম্বর লেখো প্রথম পর্যায়ে। প্রথম পর্যায়টা কি হয় দেখো। প্রথম পর্যায়ে এনজাইম ও সাবস্ট্রেট, এনজাইম ও সাবস্ট্রেট, এনজাইম ও সাবস্ট্রেট বিক্রিয়া করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করে। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করলো। তাহলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করলো। এবার দ্বিতীয় পর্যায়ে কি হবে? দ্বিতীয় পর্যায়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এনজাইম এই সাবস্ট্রেট যে কমপ্লেক্সটা গঠন করলো, কমপ্লেক্স বিশৃষ্ট হবে, বিশৃষ্ট হয়ে বিক্রিয়ালব্ধ
বিক্রিয়ালব্ধ পদার্থ বা প্রোডাক্ট মানে পি উৎপন্ন করে এবং এনজাইমকে মুক্ত করে। এনজাইমকে মুক্ত করে। তাহলে দেখো প্রথম পর্যায়ে এই যে আমরা লিখছি এবার এইটা হচ্ছে এনজাইম। এবার এর সঙ্গে বিক্রিয়া করছে কে? সাবস্ট্রেট। এই বিক্রিয়াটা উভমুখী। কি উৎপন্ন করবে? এটা হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এবার এখান থেকে একমুখী বিক্রিয়ার মাধ্যমে তৈরি করবে প্রোডাক্ট। এটা হচ্ছে বিক্রিয়ালব্ধ পদার্থ, বিক্রিয়ালব্ধ পদার্থ। আর এনজাইমকে মুক্ত করলো। এটা হচ্ছে প্রথম ধাপ। তাহলে দেখো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এবার মাইকেলিস মেন্টেন এই সূত্রটা কি? এই সূত্রটি হলো V0 সমান সমান Vmax ইন্টু S বাই Km যোগ S। মাইকেলিস মেন্টেন সূত্রটা দেখো, এটা আমরা আজকে তো টাইম নেই, ওরা তো চলে যেতে সময় নেই। V0 হচ্ছে বিক্রিয়া গতি, ভেলোসিটি অফ রিঅ্যাকশন। V0 মানে কি? এই V0 মানে ভেলোসিটি অফ রিঅ্যাকশন। V0 মানে কি? ভেলোসিটি অফ রিঅ্যাকশন। নেক্সট হচ্ছে Vmax। Vmax মানে কি? Vmax মানে ম্যাক্সিমাম velocity of reaction। velocity of reaction। আচ্ছা, এটা হচ্ছে K মানে কি? K মানে হাফ Vmax। K মানে কি? হাফ Vmax। মানে হচ্ছে, আমি একটু বলে দিই, Vmax মানে, আমি একটু গল্পের মতো বলি। একটা এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে উৎসেচক রাখা আছে, মানে এটা এনজাইম রাখা আছে। এবার একটা সাবস্ট্রেট রাখা আছে, এই একটা অংশ, এটা হচ্ছে সাবস্ট্রেট। এবার আমি এই সাবস্ট্রেট, এই এনজাইমের পরিমাণ স্থির রাখলাম। সাবস্ট্রেটের যদি আমি যোগ করতে থাকি তাহলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে, কিন্তু একটি নির্দিষ্ট বিন্দুর পর সাবস্ট্রেটের পরিমাণ বৃদ্ধি করলেও আর বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে না। কি বুঝতে পেরেছি? অর্থাৎ যদি আমি কি বললাম যে এনজাইম আর সাবস্ট্রেট এটা যখন সাবস্ট্রেটের পরিমাণ কম থাকে, তখন এটা সমানুপাতিকভাবে বিক্রিয়া করে। কীভাবে বিক্রিয়া করে? এনজাইম আর সাবস্ট্রেট বিক্রিয়াটা সমানুপাতিক হয়।
সাবস্ট্রেটকে বলা হয় যার উপরে উৎসেচক ক্রিয়াশীল হয় তাকে কি বলে বাংলায়? অর্থাৎ যে খাবারটার উপরে উৎসেচকটা ক্রিয়া করবে তাকে সাবস্ট্রেটই বলে। বাংলাতে দেখি না কোথাও, বাংলায় তো সাবস্ট্রেট লেখা। আচ্ছা, এবার তাহলে এনজাইম মানে উৎসেচক, তাহলে উৎসেচক কি বললাম? আচ্ছা, আমি একটু চলে যাবে, ওকে ফোন করে দিই। আচ্ছা, ছেড়ে দিচ্ছে যে